ভুল করে এক দুর্ধর্ষ গ্যাংস্টারকে খুন করে বসে রীতা এবং তার মা। কিন্তু তারা তো আর জানতো না যে এই গ্যাংস্টারকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছিল আরো অনেকে, কেননা তাকে খুন করতে পারলে পুরস্কার হিসেবে রয়েছে 5 কোটি টাকা। তাই তো রীতারা যখন এই লাশ গুম করার পায়তারা করতে থাকে তখনই অন্যদিকে চলতে থাকে লাশ গুম করার ধান্দা। এবার তো শুরু হয়ে যায় হুলুস্থুল কাণ্ড, সবাই পড়ে যায় রীতাদের পেছনে। তবে শেষ পর্যন্ত এই লাশই বা কে পাবে, আর 5 কোটি টাকার পুরস্কারই বা কার ঝুলিতে এসে পড়বে, সেটাই দেখবো আজকের এই কমেডি থ্রিলার মুভি রিভলভার রীতাতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে শেখর নামের একটা লোককে দেখানো হয়। সে একটা রুমে বসেছিল। তখনই আমরা জানতে পারি যে শেখর সৎ একজন ব্যক্তি। সে 30 বছর ধরে তার কাজের জায়গায় কঠিন পরিশ্রম করে 2 একর জমি কেনে, কিন্তু সেটা কেনার পরে জানতে পারে যে সর্বস্ব শেষ করে দিয়ে সে যে জমি কিনেছে সেই জমি জাল কাগজ দিয়ে তার কাছে বিক্রি করা হয়েছে। এটা জানতে পেরে মানুষটা তখন একেবারে ভেঙে পড়ে। তার জন্য এটা ছিল অনেক বড় একটা ধাক্কা। আর একজন খারাপ ব্যক্তি যখন একটা ভালো ব্যক্তির সাথে এমন কাজ করে তখন তার একটাই পথ বেঁচে থাকে, আর তা হলো নিজেকে শেষ করে দেওয়া। আমরা তখন দেখি শেখর তার স্টাডি রুমের টেবিলের মধ্যে থেকে একটা রিভলভার বের করে, এরপর নিজেকেই নিজে গুলি করে মেরে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে 2টা গ্যাংস্টারের দলকে দেখানো হয়। একটা দলের লিডারের নাম ছিল ড্রাকুলা। সে অনেক বেশি ভয়ঙ্কর, সব ধরনের খারাপ কাজের সাথে সে জড়িত। মারপিট, চাঁদাবাজি, খুন করা এগুলো তার নিত্যদিনের কাজ। লোকে তাকে ভয়ঙ্কর বলতো। কিন্তু তার ছেলে পান্ডেকে সবাই ড্রাকুলার থেকেও বেশি ভয় করত, কারণ সে ছিল তার বাবার থেকেও বেশি ভয়ঙ্কর। আরেকটা গ্যাং ছিল রেড্ডির। রেড্ডি আর তার ভাই মিলে তাদের এই গ্যাং চালাতো, আর অনেক বছর ধরেই তাদের দলের সাথে ড্রাকুলা দলের শত্রুতা ছিল। কিন্তু একবার এই শত্রুতা অনেক ভয়ঙ্কর মোড় নেয়। এই 2 দলই একসাথে একটা মিশন থেকে টাকা কামানোর চেষ্টা করছিল। এটা জানতে পেরেই ড্রাকুলা তার ছেলে পান্ডে এবং বাকি সবাইকে নিয়ে রেড্ডির কাছে আসে আর তাকে সেই মিশন থেকে সরে যাওয়ার জন্য বলে। কিন্তু রেড্ডির ভাই এটা করতে একদমই রাজি হয় না। তার উপরে ড্রাকুলা এবং পান্ডেকে উল্টোপাল্টা কথা বলে শাসিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এর পরদিনই রেড্ডির কাছে পান্ডে তার ভাইয়ের কাটা মাথা গিফট হিসেবে পাঠায়। এটা দেখে তো রেড্ডি তখন অনেক বেশি ভেঙে পড়ে। তার মধ্যে প্রতিশোধের আগুন টকবক করে জ্বলতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে যে পান্ডে শুধু অপেক্ষা করুক। সে তার কাছে যদি তার বাবার কাটা মাথা না পাঠাতে পারছে তাহলে তার নামও রেড্ডি না, সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়। তার নাম হলো রীতা। রীতা অনেক হার্ড ওয়ার্কিং একটা মেয়ে ছিল, আর আমরা জানতে পারি সে হলো গল্পের শুরুতে দেখানো শেখারের মেঝো মেয়ে। এই রীতা একটা স্ট্রিট ফুড স্টল চালাতো। সেখানে তার একজন ম্যানেজারও ছিল আর 2জন শেফও ছিল। সে তার কাজ অনেক নিষ্ঠার সাথে করত, দিনরাত অনেক বেশি পরিশ্রম করত। মোট কথা সে নিজের পায়ে দাঁড়ানো একটা স্বাবলম্বী মেয়ে। দেখা যায় রীতা তার রেস্টুরেন্টে ছিল। তখন সে তার ছোট বোন কবিতাকে কল করে আর তার মাকে ফোন দিতে বলে। এখানে বলে দেই রীতার পরিবারে আরো 3 জন সদস্য রয়েছে। তার মা মালতী দেবী, তার ছোট বোন কবিতা এবং তার বড় বোন কল্পনা। বড় বোনের বিয়ে হয়ে গেছে আর একটা বাচ্চাও আছে, কিন্তু তার হাজবেন্ড একজন নেশাখোর, সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে আর কল্পনার উপর যৌতুকের টাকা চেয়েছে অত্যাচার করে। এর জন্য কল্পনা ঝগড়া করে বাপের বাড়ি চলে এসেছে। আমরা আরো জানতে পারি যে আজ কল্পনার বাচ্চার প্রথম বছরের বার্থডে। এর জন্যই রীতা তার মায়ের কাছে কল করেছে, যাতে করে জন্মদিনের জন্য কি কি লাগবে তা তার মা তাকে জানাতে পারে আর সে সবকিছু কিনে নিয়ে যেতে পারে। তো মালতী দেবী রীতাকে কি কি আনতে হবে সেটা বলে দেয়। সে আরো বলতে থাকে যে সে তার দুলা ভাই অর্থাৎ কল্পনার হাজবেন্ডকে কল করে তার মেয়ের জন্মদিনে আসার জন্য বলেছিল, কিন্তু সে তার কথায় মোটেও রাজি হচ্ছে না। তাই রীতাকে একবার কল করে তাকে ইনভাইট করে দেখবে। রীতা তো তার দুলা ভাইকে একদমই পছন্দ করতো না, কিন্তু তার মা তাকে রিকোয়েস্ট করলে সে কল করতে রাজি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন একটা লোককে দেখানো হয়। তার নাম হলো ললিত। ললিত ড্রাকুলাকে কল করে আর বলতে থাকে যে তার সাথে তার আগে একবার পরিচয় হয়েছিল। সে তাকে একটা মেয়ের সাথে দেখা করিয়ে দিয়েছিল। তো তার কাছে আজ নতুন একটা ফ্রেশ মেয়ে এসেছে। সে তার কাছে মেয়েটির ছবি পাঠিয়ে দিয়েছে। ড্রাকুলার যদি পছন্দ হয় তাহলে সে যেন তার বলে দেওয়া লোকেশনে চলে আসে আর এখানে এসে মেয়েটির সাথে একটা রাত কাটায়। ড্রাকুলা তখন মেয়েটির ছবি দেখেই তো অনেক পছন্দ করে ফেলে। সে তখনই তার বাড়ির কাজের লোককেও মেয়েটির ছবি দেখায় আর বলতে থাকে যে মেয়েটি দেখতে কেমন। কিন্তু তখন দেখা যায় সেখানে তার ছোট ছেলে মুন্না চলে আসে। সেও তার ফোনে মেয়েটার ছবি দেখে নেয় আর এটা দেখেই তো সে তার বাবাকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে থাকে যে এই বয়সে সে তার ছেলেদেরকে ফুর্তি করতে না দিয়ে নিজে ফুর্তি করে বেড়াচ্ছে। এই ব্যাপারে যদি তার বড় ভাই পান্ডে জানতে পারে তাহলে তো তাকে কিছুতেই এই মেয়ের কাছে যেতে দিবে না। তখন ড্রাকুলা মুন্নার মুখ বন্ধ করার জন্য তাকে ড্রিঙ্ক করতে অনেকগুলো টাকা দেয়। এরপরই সে ললিতকে কল করে আর বলে সে আসছে, এটা কনফার্ম। ললিত তখন তাকে তার লোকেশনের পাশে থাকা একটা চার্চের সামনে তার গাড়ি পার্ক করতে বলে। তারপরে
তাদের বিল্ডিং এ চলে আসতে বলে। ড্রাকুলা জানায় সে সন্ধ্যা 7টার দিকে সেখানে যাবে। এই বলেই সে কল কেটে দেয়। তখনই আমাদেরকে দেখানো হয় লালিতের ওখানে রেড্ডির লোকেরা রয়েছে। তারাই মূলত এখানে ড্রাকুলাকে মারার জন্য প্ল্যান করে এসেছে। মেয়ের কথা বলে তারা ড্রাকুলাকে এখানে ডাকছে। এরপর তাদের প্ল্যান হলো ড্রাকুলা যখনই ভেতরে প্রবেশ করবে তখনই তারা সবাই মিলে তাকে গুলি করে মেরে ফেলবে। তাছাড়া যেই গির্জার সামনে ড্রাকুলাকে গাড়ি পার্ক করতে বলা হয়েছে সেই গির্জার সামনেও তাদের একটা লোক সেট করা আছে। ড্রাকুলা সেখানে পৌঁছালে লোকটি তাদেরকে কল করে তার অবস্থান জানাবে। এই প্ল্যান করার পরে যারা এসেছিল তাদের লিডার কার্তিক রেড্ডিকে কল করে আর তাকে তাদের প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়। রেড্ডি তো তখন এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে যে কাজটা ঠিক মতো করতে পারলে তার পারিশ্রমিক একদম রেডি করা আছে, সে সেটা খুব সহজেই পেয়ে যাবে আর সে যেন তার কাছে অবশ্যই ড্রাকুলার কাটা মাথা পাঠিয়ে দেয়। এরপর আমাদেরকে আবারও রিতাকে দেখানো হয়। সে কেকের দোকানে কেক আর সিঙ্গারা কেনার জন্য গিয়েছিল। তখনই সে তার দুলাভাইকে কল করে। দেখা যায় লোকটা ড্রিঙ্ক করছে। রিতা তাকে বুঝিয়ে তার মেয়ের জন্মদিনে আসার জন্য বলতে থাকে, কিন্তু সে তো তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তাই রাগ করে রিতা কলটাই কেটে দেয়। এরপর সে কেক নিতে যাবে, তখনই দোকানের কর্মচারী তাকে বলতে থাকে যে সিঙ্গারা রেডি হয়ে গেছে, কিন্তু কেক রেডি করতে আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সে যেন তার বাসায় চলে যায়। সে তার বাসায় কেক পৌঁছে দিবে। এটা শুনে রিতা তার বাসায় চলে আসে। এদিকে দেখানো হয় সন্ধ্যা 7টার সময় ড্রাকুলা তার বাসা থেকে কাজের লোককে বলে কালো কালারের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লালিতের কথা মতো সে গির্জার সামনে তার গাড়ি পার্ক করে, কিন্তু তখন সে গাড়ির মধ্যে থেকেই নেশা করতে থাকে। এদিকে গির্জায় সেট করে রাখা কার্তিকের লোক কার্তিককে কল করে আর তার এখানে পৌঁছে দেওয়ার কথা এবং গাড়িতে বসে নেশা করার কথাও জানিয়ে দেয়। তখনই দেখা যায় ড্রাকুলা মাতাল অবস্থায় তার 2টা ফোন পকেটে রাখতে যায়, কিন্তু তখনই একটা ফোন গাড়িতে পড়ে যায়। সে মাতাল অবস্থায় ছিল তাই এই বিষয়টা খেয়াল করে না। সে তখন গাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। কার্তিক তখন তার সেই লোকটাকে বলে সে যেন ড্রাকুলাকে মোড় পর্যন্ত ফলো করে। ড্রাকুলা ধীরে ধীরে হেঁটে যেতে থাকে। মোড় পর্যন্ত পৌঁছালেই কার্তিক কল কেটে দিয়ে তাদের এই দিকটা সামলে নিতে থাকে, কিন্তু এর কিছুক্ষণ পরেই তার কাছে আবারও সেই লোকের কল আসে আর সে বলে যে সে ড্রাকুলাকে ফলো করছিল, কিন্তু হঠাৎই দেখে ড্রাকুলা মাতাল অবস্থায় ভুলে ডান দিকের রাস্তার 5 নম্বর বাড়িতে চলে গেছে। এই কথা শুনেই তো কার্তিক তখন মহা ঝামেলায় পড়ে যায়। এদিকে দেখা যায় ড্রাকুলা মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে রিতাদের বাসায় এসে পৌঁছায়। ঘরের মধ্যে ঢুকে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মাথা তো একদমই কাজ করছিল না। তখনই রিতা তাদের রুমের মধ্যে এই অজানা লোককে দেখে অনেক অবাক হয়। সে তো তাকে গালাগাল দিয়ে বলতে থাকে যে সে কোথা থেকে এসেছে আর তাদের বাসায় এভাবে কেন ঢুকেছে। কিছুক্ষণের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুনে রিতার মাও সেখানে চলে আসে। তারা দুজনে মিলে ড্রাকুলাকে কেন এসেছে আর কি করতে এসেছে এসব জিজ্ঞেস করতে থাকে আর অনেক আজে বাজে কথা বলতে থাকে। তাকে এখনই বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলতে থাকে। অন্যদিকে কার্তিক তখন লালিতকে বলে যায় ড্রাকুলা অন্য বাড়িতে পৌঁছে গেছে, সে যেন এখনই তাকে কল করে এই লোকেশনটা জানিয়ে দেয়। কিন্তু এইদিকে তো কুরুক্ষেত্র হয়ে যাচ্ছিল। রিতা আর তার মা মালতী দেবী কন্টিনিউয়াসলি ড্রাকুলার সামনে দাঁড়িয়ে তাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। ড্রাকুলার তখন মাথা কাজ করছিল না, কিন্তু সে তো একজন গ্যাংস্টার তাই না। তাই সে এক পর্যায়ে রেগে গিয়ে তার পকেট থেকে বন্দুক বের করে আর তাদের দিকে নিশানা তাক করে। এই হওয়ার সাথে সাথেই তো রিতাও আর কোনো কিছু না ভেবে তার হাতে থাকা ক্র্যাকার দিয়ে তার হাতে আঘাত করে, ফলে বন্দুক তার হাত থেকে পড়ে যায়। এরপরই ড্রাকুলা রেগে তার গলা চেপে ধরতে আসে। সেই সময় মালতী দেবী আর কোনো উপায় না পেয়ে তার হাতে থাকা ফ্রাইং প্যান দিয়ে ড্রাকুলার মাথায় আঘাত করে বসে। ড্রাকুলার ফোনে তো সেই সময় লালিতের কল এসেছিল আর সে যখন ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল তখনই তার পকেট থেকে ফোনটা পড়ে যায় আর কল রিসিভ হয়ে যায়। কিন্তু এদিকে দেখা যায় ড্রাকুলা ঘুরতে ঘুরতে পড়েই যায় আর তখন তার মাথা থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে। এসব দেখে তো রিতা এবং তার মা একদম স্তব্ধ হয়ে যায়। রিতা তাড়াতাড়ি করে ড্রাকুলার পালস চেক করে, কিন্তু দেখে সে শ্বাস নিচ্ছে না আর তার হাতে কোনো পালসও পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সে মারা গেছে। রিতা তখন তার মাকে বলতে থাকে যে লোকটা তো মারা গেছে। তখনই ফোনের ওপাশ থেকে লালিত এটা শুনে অনেক অবাক হয়। সে কার্তিকের কাছে ফোন দেয়। তখন কার্তিকও ফোনের মধ্যে শুনতে পায় যে ড্রাকুলা মারা গেছে। এটা শুনে সে তখন তার লোকজন নিয়ে সেখান থেকে বেরিয়ে রিতার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় আর ফোনে তাদের কথাবার্তা শুনতে থাকে। তারাও তো কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে দেখা যায় রিতা আর মালতী তো এটা বুঝতে পারে যে তারা একটা বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে আর তখনই তাদের বাড়িতে কলিং বেল বাজে। রিতা তখন দরজার ফাঁকা দিয়ে দেখে যে বাইরে কেকওয়ালা কেক দেওয়ার জন্য এসেছে। সে যে তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের প্রতিবেশী যাকে কিনা এই জন্মদিনে ইনভাইট করা হয়েছিল সেও চলে আসে। রিতা আর তার মা তো এবার প্যানিক করতে শুরু করে। তারা প্রথমে লাশটিকে টেনে পাশে একটা চেয়ারের উপর বসিয়ে দেয়। এরপর রিতা ইচ্ছে করেই জোরে জোরে তার মাকে বলতে থাকে যে দরজায় কে যেন নক করছে। তখন তার মা জোরে জোরে বলে নিশ্চয়ই তাদের সেই প্রতিবেশী ভাবি ফ্রিতে কেক খাওয়ার জন্য আর নাস্তা করার জন্য চলে এসেছে। বাইরে থেকে এসব যখন ওই প্রতিবেশী জানতে পারে তখন তো সে রাগ করে সেখান থেকেই চলে যায়। আর এরপরে রিতা দরজা খুলে কেকওয়ালার কাছ থেকে তাড়াতাড়ি করে কেক নিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও কলিং বেল বেজে ওঠে। এবার রিতা চেক করে দেখে কল্পনার কবিতা চলে এসেছে। সে তখন দরজা খুলে তাদেরকে দ্রুত ভেতরে ঢোকায়, কিন্তু তারা দুজন সেখানে লাশ দেখে অনেক অবাক হয়। তখনই রিতা আর তার মা মিলে তাদেরকে সবটা বুঝিয়ে বলে। তখন কল্পনা
ড্রাকুলার চেহারা খেয়াল করে দেখতে গেলে তাকে সাথে সাথে চিনতে পেরে যায়। সে তো এসব দেখে আতঙ্কিত হয়ে যায় আর বলতে থাকে যে তারা এটা কাকে মেরে ফেলেছে। সে তো ড্রাকুলা, অনেক বড় গ্যাংস্টার, আর তার ছেলে পান্ডে আরো বড় গ্যাংস্টার। সে অনেক ভয়ঙ্কর। যদি একবার জানতে পারে যে তাদের জন্য তার বাবা খুন হয়েছে তাহলে তো সে তাদের 14 গোষ্ঠীকে মেরে ফেলবে। রীতার মালতী দেবী তো এটা শুনে আরো বেশি ঘাবড়ে যায়। মালতী দেবী বলতে থাকে যে তারা কেন এত টেনশন করছে, এটা তো তারা সেলফ ডিফেন্সের জন্য করে ফেলেছে, পুলিশকে এটা তারা জানিয়ে দিবে। কিন্তু তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এখানকার থানার পুলিশ অফিসার শঙ্কর একজন দুর্নীতিগ্রস্ত অফিসার। তাছাড়া সে একবার কোনো কারণ ছাড়া রীতা রেস্টুরেন্টের একটা কর্মচারীকেও মারধর করেছিল, আর এটা রীতা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয়, যার জন্য শঙ্করকে অনেক ঝামেলা পোহাতে হয়। সে তখন রীতাকে এসে শাসিয়ে গিয়েছিল যে সে তার এই কাজের বদলা নিয়েই ছাড়বে। আর এই ঘটনা যখন তাদের মনে পড়ে তখন তারা আর পুলিশকেও কন্ট্যাক্ট করতে চায় না। এখন তারা কি করবে? তাছাড়া জন্মদিনের গেস্টও আসতে শুরু করে দিবে। তখন রিয়া তাদেরকে বলে যে তারা এখন এই লাশটা একটা রুমে লক করে রাখবে আর এই জন্মদিনের পার্টি শেষ করবে, তারপর কি করা যায় সেটা দেখবে। সবাই তখন তার কথায় রাজি হয়ে যায়। তার একটা রুমে ড্রাকুলার লাশটা আটকে রাখে আর জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেয়। দেখতে দেখতে সব আত্মীয়রা চলে আসে, সবাইকে তারা আপ্যায়ন করে আর তাড়াতাড়ি করে কেকও কেটে ফেলে আর তাদের সবাইকে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে বাইরে দেখানো হয় কার্তিক এবং তার লোকেরা এখনো ফোনে তাদের সব কথা শুনছে। আসলে ড্রাকুলার পকেট থেকে ফোনটা পড়ে গিয়ে কল রিসিভ হওয়ার সাথে সাথেই সেটা ভেঙে গিয়েছিল, যার জন্যই কল যেমন আছে এটা রীতা বা তারা কেউ বুঝতে পারে না। তাই তারা ফোনটা আবারও ড্রাকুলার পকেটের মধ্যেই রেখে দেয়। তো তারা কথা শুনছিল তখনই কার্তিকের কাছে রেড্ডির কল আসে। সে বাকি সবাইকে গাড়ি থেকে বের করে দিয়ে তার সাথে কথা বলতে থাকে। রেড্ডিকে কার্তিক জানায় তার কাজ হয়ে গেছে, অর্থাৎ ড্রাকুলাকে তারা খুন করে ফেলেছে। সে কিছুক্ষণের মধ্যেই ড্রাকুলার কাটা মাথা তার বাসায় পৌঁছে দিবে। রেড্ডি তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সে তার বাসায় কাটা মাথা পাঠিয়ে দিলে তার এই কাজের 5 কোটি টাকাও সে পেয়ে যাবে। এই শুনেই কার্তিক কল কেটে দেয়। তারা মূলত এখন কোনোভাবে রীতাদের বাসা থেকে ড্রাকুলার লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ তাহলেই তারা টাকা পাবে। এরপর আমাদেরকে আবারও রীতাকে দেখানো হয়। সবাই চলে গেলে তারা 4 জন মিলে একসাথে বসে এখন কি করা যায় সেটা নিয়ে ভাবে। তখনই রীতা বলতে থাকে যে তাদেরকে বাঁচার জন্য লাশটাকে গুম করতে হবে। এখন কিভাবে গুম করবে তা সবাই জিজ্ঞেস করলে রীতা বলতে থাকে যে তাদের বাড়ির সিসি ক্যামেরা অনেক মাস ধরে বন্ধ, তো এই লোকটা যে তাদের বাড়িতে এসেছে এটা কেউ জানতে পারবে না। আর তাছাড়া তার ফোন যেহেতু ভেঙে গেছে তাই ফোনের লোকেশন ট্র্যাক করেও পুলিশ সর্বোচ্চ কল দেওয়ার লোকেশন পর্যন্ত আসতে পারে, কিন্তু তাদের বাসা পর্যন্ত আসতে পারবে না। তাই তাদেরকে এখন লাশটিকে এখানেই রেখে দিতে হবে। তখন মেডিকেল নিয়ে পড়া তার ছোট্ট বোন কবিতা বলতে থাকে তারা ফ্রিজের মধ্যে এটা সংরক্ষণ করতে পারে, তাহলে 36 ঘন্টা পর্যন্ত লাশের কিছুই হবে না। রীতা তখন এটাই করবে বলে ঠিক করে। এরপর বলে যে তারা পরদিন সকালে লাশটাকে ঠিকানা লাগাবে, যার জন্য তাদের জমিয়ে রাখা টাকা দিয়ে প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হবে। সবার জন্য তারা বলবে যে এই গাড়ি তারা কল্পনার স্বামীর জন্য যৌতুক হিসেবে কিনছে, কিন্তু তারা তো সকাল হলেই লাশটাকে সুটকেসের মধ্যে ভরে ওই গাড়িতে তুলবে আর সবাইকে জানাবে যে কাল কবিতার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা রয়েছে, তারা সবাই একসাথেই সেখানে যাচ্ছে। এরপরই বের হয়ে তারা পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে কোন একটা জঙ্গলে লাশটাকে পুঁতে রেখে আসবে। তারপরই ওখান থেকে কবিতার সেন্টারে যাবে আর সেখান থেকে চলে যাবে তার দুলাভাই অর্থাৎ কল্পনার হাজবেন্ডের বাসায়। সেখানে গিয়ে তাদেরকে এই গাড়িটা গিফট করবে আর এরপরই সেখান থেকে চলে আসবে। সবাই তখন এই পরিকল্পনায় রাজি হয়ে যায়, কিন্তু সেই সময় রীতার মা বলতে থাকে যে তার একটা সমস্যা রয়েছে, সে তার ফ্রিজের মধ্যে লাশ রাখতে পারবে না। তাছাড়া তারা তাদের টাকা দিয়ে কেন গাড়ি কিনবে? এই ড্রাকুলার গলাতেই তো অনেকগুলো সোনার হার দেখা যাচ্ছে, এর একটা বেচে দিলেই তো তারা গাড়ি কিনতে পারবে, খামোখা নিজেদের টাকা খরচ করার কি দরকার? তখন রীতা বলে যে লাশের থেকে একটা কিছু মিস গেলে তারা ফেসে যাবে আর সে তাকে নতুন ফ্রিজ পরে কিনে দিবে, সে যেন এত চিন্তা না করে। অন্যদিকে দেখা যায় কার্তিকরা তাদের প্ল্যান শুনতে থাকে। তখন কার্তিক কল কেটে দেয় আর বলতে থাকে যে তাদের প্ল্যান শুনে তাদের কোনো লাভ নেই, তারা এখন এই রাস্তা ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করবে, তারপরে সুযোগ বুঝে বাড়ির মধ্যে গিয়ে লাশ নিয়ে চলে আসবে। তখন দেখা যায় কার্তিকের কাছে লালিত কল করে আর বলতে থাকে যে ড্রাকুলা তো মারা গেছে, এখন সে যেন তাকে তার ভাগের 50 লক্ষ টাকা দিয়ে দেয়। কার্তিক বলে ঠিক আছে, সে তাকে টাকা দিবে। এই বলেই সে একটা লোকেশন পাঠিয়ে দেয় আর কল কেটে দেয়। এরপর সে তার সহকর্মী সুভাষকে বলতে থাকে যে সে যেন একটা লোকেশনে তাকে নিয়ে যায়, সেখানে লালিত আসছে আর সে যেন তার বন্দুকটাও রেডি রাখে। লালিত আসলেই তাকে গুলি করে দিতে হবে, কারণ সে তাকে তার ভাগের টাকা দিবে না। তখন সুভাষ তাকে বলে যে লালিত তো তাদের সহকর্মী ছিল, তার সাথে কি এমনটা করা ঠিক হচ্ছে? কার্তিক বলে যখন কার উপর থেকে বিশ্বাস উঠে যায় তখন তাকে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। লালিত এখনই তাদেরকে শাসানো শুরু করেছে, এরপর না জানি কি করবে, তাই আগে ভাগেই তাকে মেরে ফেলা ভালো। এরপরে কার্তিক তার সাথে থাকা দুজনকে এই বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে বলে আর তারা দুজন গাড়ি নিয়ে সেই লোকেশনে যেতে থাকে। এদিকে দেখা যায় রীতা এবং তার বোনেরা সবাই মিলে লাশটাকে ফ্রিজে ঢুকানোর ব্যবস্থা করে, কিন্তু ঠিক তখনই দরজা খুলে সেখানে কল্পনার হাজবেন্ড মাতাল অবস্থায় চলে আসে। তারা তো তাকে দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তখন কল্পনা তাদেরকে বলে যে লোকটা মাতাল অবস্থায় আছে আর এভাবে সে একবার ঘুমিয়ে গেলে তার আর কিছুই মনে থাকে না, তাই তাদের এসব নিয়ে তো চিন্তা করতে হবে না। এসব শুনে তো রীতা তার মাকে নিয়ে তার দুলা ভাইয়ের জন্য আরো বেশি মদ কিনতে চলে যায়। অন্যদিকে
দেখা যায় কার্তিক আর সুভাষ সেই লোকেশনে পৌঁছায়, কিন্তু তখনই সুভাষ কার্তিকের দিকে বন্দুক তাক করে আর তাকে বলতে থাকে যে সে যখন রেড্ডির সাথে কথা বলছিল তখন সে ইচ্ছে করেই তার ফোনের রেকর্ডিং অন করে গাড়ির মধ্যে রেখে দিয়েছিল। আর সেই সময় সে জানতে পেরেছে যে কাজের জন্য কার্তিক রেড্ডির কাছ থেকে 5 কোটি টাকা নিচ্ছে আর তাদেরকে মাত্র 10 লাখ টাকা করে দিচ্ছে। এটা তো সে কখনোই মেনে নিবে না। আর সেই তো বলেছে কার উপর থেকে বিশ্বাস চলে গেলে তাকে বাঁচিয়ে রাখার কোনোই মানে নেই, তাই এখন সেও যেন মরে যায়। তখন দেখা যায় সুভাষের সাথে তাদের আরো 2জন সহকর্মী জয়েন করে আর তারা 3জন মিলে কার্তিককে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপরই তারা সেখানে লালিতের আসার জন্য অপেক্ষা করে। সে আসলে তারা তাকেও মেরে ফেলবে, কিন্তু দেখা যায় লালিত সেখানে আগেই পৌঁছে গিয়েছিল আর লুকিয়ে লুকিয়েই সবটা দেখে ফেলেছে। তাই সে এখন সুভাষের ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে সে তাদের কাছ থেকে টাকা পরে নিবে, এখন সে গা ঢাকা দিতে যাচ্ছে। এই মেসেজ দেখে সুভাষ তখন তার লোকেদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। যাওয়ার আগে সুভাষ রেড্ডিকে কল করে আর তাকে বলতে থাকে যে সে কে সেটা তার জানতে হবে না, প্রয়োজন হলে সে তাকে মিস্টার এক্স বলে রাখতে পারে। তো কথা হচ্ছে তার কাছে রয়েছে ড্রাকুলার লাশ, সে যেন তার টাকা রেডি রাখে, তার কাছে ড্রাকুলার মাথা পৌঁছে যাবে। সেখান থেকে তারা আবার রিতাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় রিতা মদ কিনে তাড়াতাড়ি করে আবার বাসায় চলে আসে। সেখানে গিয়ে তারা কল্পনার হাজবেন্ডকে আরো বেশি করে ড্রিঙ্ক করায়। ফলে যখন সে ঘুমিয়ে যায় তখনই এই সুযোগে মালতী দেবী তাকে কয়টা চড় মারে আর নিজের মনকে শান্ত করে নেয়, কারণ এই একটা ছেলে তাদেরকে অনেক জ্বালা জ্বালিয়েছে। অন্যদিকে দেখা যায় সুভাষ তার লোকেদেরকে নিয়ে সেই মদের দোকানের সামনে এসে দাঁড়ায়। তখনই একটা মাতাল ছেলে তাদের সাথে এসে কথা বলছিল। সে তো পাগলের মতো কথা বলেই যাচ্ছিল, কিন্তু সেই সময় সেখানে পুলিশের গাড়ি চলে আসলে সে ভয় পেয়ে দৌড় দিয়ে পালায়। আমরা দেখতে পাই পুলিশের গাড়িতে তখন পুলিশ অফিসার শঙ্কর ছিল। ছেলেটিকে দৌড়াতে দেখে সে তার কনস্টেবলের সাথে করে সেখানে আসে, কিন্তু সেখানে ছেলেটাকে না পেয়ে সে সুভাষদের কাছে জিজ্ঞেস করে যে ছেলেটা তাকে দেখে কেন পালালো আর সে তাদের সাথে কি কথা বলছিল। তখন সুভাষের একজন সহকর্মীকে দেখা যায় যার ছিল ফটর ফটর করে কথা বলার স্বভাব। সে তখন শঙ্করকে বিরক্ত হয়ে বলতে থাকে যে সে কি কথা বলছে তা জানি সে কি করবে। এটা শুনেই তো শঙ্করের মাথা গরম হয়ে যায়। সে তাদের 3জনকেই তখন তার সাথে করে থানায় নিয়ে যায়। রিতাদের দেখানো হয় তারা প্রথমে কল্পনার হাজবেন্ডকে একটা অটোতে তোলে আর বাসায় পাঠানোর জন্য দিয়ে দেয়। এরপরই ড্রাকুলার লাশ ফ্রিজের মধ্যে রাখে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় পান্ডে তার বাসায় গিয়ে জানতে পারে যে তার বাবা কাল রাত থেকে মিসিং। সে তো কথা শুনে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, না জানি তার বাবা কোথায় গেল। তাই এবার সে তার বাবাকে খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় সকালে উঠেই রিতা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য চলে যায় তাদের প্ল্যান অনুযায়ী। তখন একটা লোকের মাধ্যমে সে একটা কালো রঙের গাড়ি খুঁজে পায় আর এই গাড়িটা বেশ কম দামে সেল করা হচ্ছিল। তাই সে তখন আর কোনো কিছু চিন্তা না করে গাড়ির কাগজপত্র নিয়ে ওই গাড়িটা কিনে ফেলে, কারণ তার তো এখন একটা গাড়ি লাগবে, শুধু এত ভালো টালো দেখার প্রয়োজন নেই। এরপর আমাদের আবারও ওই পান্ডেকে দেখানো হয়। তার বাবার কোনো খোঁজ না পেয়ে সে তো অনেক অস্থির হয়ে যায় আর ইন্সপেক্টর শঙ্করকে কল করে। শঙ্করের সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল। সে তাকে বলতে থাকে যে সে যেন কোনোভাবে তার বাবাকে খুঁজে বের করে, আর এটা সে করতে পারলে সে তাকে অনেক টাকা দিবে। এই কথা শুনে শঙ্কর বলতে থাকে যে তার মনে হচ্ছে তার বাবা মিসিং যাওয়ার পেছনে তার কোনো শত্রুর হাত রয়েছে, কিন্তু সে যেন চিন্তা না করে, সে খুব জলদি তার বাবাকে খুঁজে বের করবে। সে যখন কথা বলছিল তখনই দেখানো হয় সুভাষ এবং বাকি 2জন কালকে রাত থেকে সেখানেই ছিল। তারা শঙ্করকে বলতে থাকে যে তারা কোনো খারাপ কিছু করেনি, তারা ভালো মানুষ, তাই সে যেন তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু শঙ্করের কাছে তাদেরকে একদমই ভালো মানুষ বলে মনে হয় না, তাই সে তাদেরকে আচ্ছা মতো মেরে লক আপের মধ্যে ঢুকিয়ে দেয়। আবারও আমাদের পান্ডেকে দেখানো হয়। সে বাসার কাজের লোকের মাধ্যমে জানতে পারে যে তার বাবা কোনো একজন ললিতের সাথে কথা বলেছিল আর এরপর একটা মেয়ের কাছে গিয়েছিল। এই কথা জানার সাথে সাথে সে তার লোকেদেরকে ললিত কোথায় আছে, কি করছে, এই সব খবর বের করতে বলে। এদিকে পুলিশ স্টেশনে দেখানো হয় তখন অফিসার শঙ্কর ছিল না, অন্য একজন অফিসার আসে। সুভাষ এবং তার লোকেরা তখন তার সাথে কথা বলার জন্য অনেক অনুরোধ করতে থাকে। এত বেশি রিকোয়েস্ট করলে সে তাদেরকে বের হতে দেয়। তারা তখন তার কাছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু তারা ঠিকভাবে অনুরোধ করলেও তাদের সাথে থাকা সেই বকবক করা ছেলেটা কিছুতেই তার মেজাজ কন্ট্রোল করতে পারছিল না। তাই সে জোরে চিৎকার করে ওঠে। এতে তো পুলিশরাও যায় ক্ষেপে। তাই এবার তারা তাদেরকে আচ্ছা মতো লাঠিপেটা করতে শুরু করে, কিন্তু এবার সুভাষ আর তার লোকেরা মিলে তাদেরকে পাল্টা মারধর করে আর সেখান থেকে কোনো মতে বের হয়ে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। অনেকটা দূর গিয়ে সুভাষ রেড্ডিকে আবারও কল করে আর বলে যে সে যেন তার বলে দেওয়া লোকেশনে চলে আসে, সেখানেই সে ড্রাকুলার কাটা মাথা পেয়ে যাবে। এরপরই শঙ্করকে দেখানো হয় সে ড্রাকুলার অন্য একটা ফোন, যেটা কিনা গাড়িতে পড়ে গিয়েছিল, সেটা ট্র্যাক করে একটা গ্যারেজে চলে আসে। তার সাথে পান্ডেকেও নিয়ে আসে। তারা তো এসে গ্যারেজের ছেলেদেরকে আচ্ছা মতো মারধর করে। তখন তারা বলতে থাকে যে তারা মূলত আগের দিন রাতে গির্জার সামনে থেকে একটা কালো কালারের গাড়ি চুরি করেছিল, তারপর সেটা পরিষ্কার করতে গিয়েই এই ফোনটা খুঁজে পায়। এছাড়া তারা আর কিছুই জানে না। আর আজ সকালেই তারা নকল কাগজপত্র বানিয়ে গাড়িটা রিতা নামের একটা মেয়ের কাছে বিক্রি করে দিয়েছে। মেয়েটার
সম্পর্কে আরো জানতে পেরে শঙ্কর বলতে থাকে যে সে তো এই মেয়েকে খুব ভালো করে চেনে। এই বলেই সে পান্ডেকে লালিতের বাসায় যাওয়ার জন্য বলে, আর রিতার বিষয়টা বলে সেই সামলে নিবে। আসলে সে এখন মনে মনে এটাই ভাবছে যে এটাই হলো রিতার উপর থেকে প্রতিশোধ নেওয়ার মুখ্য সুযোগ, তাই সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। পান্ডেও তখন গ্যারেজের সেই দুটো ছেলেকে খুন করে সেখান থেকে চলে যায়। এদিকে রিতাদেরকে দেখানো হয় তারা আসলে জানতোই না যে তারা ঘুরে ফিরে ড্রাকুলার গাড়ি কিনে এনেছে। এরপরই তো তারা সবাই মিলে ড্রাকুলার লাশ সুটকেসের মধ্যে ভরে আর তাদের গাড়ির ডিকিতে রেখে দেয়। তারপরে তাদের মিশনে বেরিয়ে পড়ে। অনেকটা দূর যাওয়ার পরে তাদের গাড়ির তেল হঠাৎ শেষ হয়ে গিয়েছিল, তাই তারা বাধ্য হয়ে একটা গ্যাস স্টেশনে দাঁড়ায়। কিন্তু তখনই পেছন থেকে ড্রাকুলার ছোট ছেলে মুন্নার গাড়ি এসে তাদের গাড়িতে লাগিয়ে দেয়। এটা দেখে তো রিতার মা অনেক বেশি রেগে যায়। সে সেখান থেকে বের হয়ে মুন্নাকে অনেক উল্টো পাল্টা কথা শোনাতে থাকে যে সে কি দেখে গাড়ি চালাতে পারে না। সে যখন এসব করছিল তখনই কল্পনা মুন্নাকে দেখতে পায় আর সে তো তাকে দেখেই চিনতে পারে। তাই সে দ্রুত রিতাকে জানায় যে মুন্না ড্রাকুলার ছোট ছেলে। এটা জানার সাথে সাথেই তো তারা দুজন মিলে তখন তাদের মাকে সামলাতে যায়। মায়ের কানে কানে তারা এটা জানিয়ে দেয় যে এটা ড্রাকুলার ছেলে মুন্না। এই কথা জানার পরই দেখা যায় রিতার মা তার কণ্ঠই চেঞ্জ করে ফেলে। নিজে অনেক ভালো করে মুন্নাকে বলতে থাকে তার আসলে মাথায় একটু সমস্যা আছে, তো এর জন্য সে তাকে এতগুলো কথা শুনিয়ে ফেলেছে, সে যেন কিছু মনে না করে। এ কথা বলেই তারা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। তখন তাদের গাড়ি দেখে মুন্না বলতে থাকে যে এটা তার বাবার গাড়ির মতোই দেখতে, কিন্তু এটা তো বাবার গাড়ি না, কারণ গাড়ির নাম্বারটা আলাদা। তাই এসব নিয়ে সে খুব একটা মাথা ঘামায় না। এখান থেকে সে তার লোকেদেরকে নিয়ে লালিতের বাসা খুঁজতে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তারা বাসাটা পেয়েও যায়, কিন্তু সেখানে তো কেউ ছিল না। তারা তখন সেই বাড়িতে সোজাসুজি গিয়ে তল্লাশি শুরু করে দেয়। পান্ডে তখন তাদেরকে এই বাড়ির মালিককে খুঁজে বের করতে বলে। এদিকে শঙ্করকে দেখানো হয় সে তো রিতাকে খোঁজার জন্য সোজা চলে যায় তার রেস্টুরেন্টে। সেখানে গিয়ে রিতাকে না পেয়ে তার ম্যানেজারের কাছে আসে আর রিতা কোথায় সেটা জানতে চায়। ম্যানেজার জানায় সে আজ তার ছোট বোনের মেডিকেল এক্সামের জন্য পরীক্ষা হলে তাকে এগিয়ে দিতে গেছে। এই কথা শুনেই তো সে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিশোধ নিতে মানুষ কতটা অবসেস থাকলে এমন করে বুঝুন। এদিকে আমাদেরকে রিতাদের দেখানো হয় তারা তাদের পরিকল্পনা অনুযায়ী চলে যায় একটা জঙ্গলে, কিন্তু যখনই তারা ডিকি খুলতে যাবে তখনই খেয়াল করে যে একটু আগেই মুন্নাদের গাড়ি তাদের গাড়িতে ধাক্কা লাগিয়ে দেওয়ার কারণে ডিকিটা আটকে গেছে। তারা তো কোনোভাবেই চাবি দিয়েও সেটা খুলতে পারছিল না। তারা তখন ঠিক করে যে কবিতার পরীক্ষার সময় হয়ে গেছে, তাই তারা তাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে তারপর সেখান থেকে একটা গ্যারেজে যাবে আর লক খুলে আবারও এখানে আসবে। তারা তখন এমনটাই করতে থাকে। এইদিকে দেখা যায় পান্ডে সেই বাড়ির মালিকের কাছে যায়, কিন্তু মালিক ছিল বৃদ্ধ একজন লোক। সে লালিতের কাজবাজের ব্যাপারে আর সে কোথায় থাকে না থাকে এসবের কিছুই জানতো না। তারা তখন কিচ্ছু না পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কি বা করবে? তারপরে সুভাষ আর তার লোকেদেরকে দেখানো হয় তারা প্রথমে রিতাদের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে তারা তো পরীক্ষার হলে গেছে। তারা তখন পরীক্ষার হলেও পৌঁছে যায় আর সেখানেই তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু তারা তো অলরেডি কবিতাকে সেখানে পৌঁছে দিয়ে চলে গেছে। তাই কার্তিকরা তাদেরকে সেখানে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা রেড্ডিকে দেখি সে তো সুভাষের কথা মতো তার বলে দেওয়া লোকেশনে চলে যায় আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তবে এতক্ষণ পরেও সুভাষ আসে না, তাই সে তাকে কল করে আর বলতে থাকে যে সে তাকে কেন দাঁড় করিয়ে রেখেছে আর এখনো কেন আসছে না। সুভাষ তাকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। কোনোভাবে মিথ্যা বলে বলে আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য তাকে বলতে থাকে। ইন্সপেক্টর শঙ্করকে এরপর দেখানো হয় সে ওই পরীক্ষার হলে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সেও রিতাদেরকে খুঁজে পায় না। এরপর দেখা যায় পান্ডেকে। সে লালিতের খোঁজ করতে করতে একটার পর একটা বাড়িতে যেতে থাকে, কিন্তু কোথাও গিয়েই সে তাকে খুঁজে পায় না। এটাতে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমরা তখন রিতাদের দেখি প্ল্যান অনুযায়ী তারা একটা গ্যারেজে চলে যায় আর সেখান থেকে ডিকি কোনোভাবে খুলে আবারও জঙ্গলের উদ্দেশ্যে যেতে থাকে। এরপরে দেখা যায় পান্ডে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই রাস্তার মধ্যেই তার লোকেদেরকে নিয়ে দাঁড়িয়েছিল। তখনই একজন বাইকার সেখান থেকে যাচ্ছিল, কিন্তু সে তাদেরকে চিনতে পারে না আর এভাবে রাস্তা ব্লক করার জন্য তাদেরকে অনেক উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। এতেই তো পান্ডের হয়ে যায় অনেক বেশি রাগ। সে তখন ছেলেটাকে মারতে মারতে সেখানেই অজ্ঞান করে ফেলে। তখনই ছেলেটার ফোনে একটা গানের রিংটোন বেজে ওঠে। এই রিংটোন শুনেই মুন্না বলতে থাকে যে তার বাবাকে লালিত যে মেয়েটির ভিডিও পাঠিয়েছিল সেই মেয়েটিও এই একই গানে একটা রিল বানিয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা রিতাদেরকে দেখি তারা রেড লাইটে আটকে ছিল। তখনই দুর্ভাগ্যবশত কল্পনার হাজবেন্ডও সেখানেই তার বন্ধুর বাইকে করে দাঁড়িয়েছিল। সে যখন তাদেরকে দেখে ফেলে তখন তো সেও তাদের গাড়িতে উঠে বসে আর বলতে থাকে যে তার যৌতুকের টাকা না দিয়ে তারা এই গাড়ি কিনেছে। কোথা থেকে কিনলো? তখন তারা তাকে বলে যে এটা তারা তার জন্যই কিনেছে, সে যেন অত চিন্তা না করে। সে তো এই কথা শুনে মহা খুশি, কিন্তু তারপরেও সে বলতে থাকে যে তাহলে তার গাড়িতে তারা কোথায় যাচ্ছে? তাকে গাড়ি না দিয়ে মালতী দেবী তখন তার বুকে ব্যথা
হওয়ার অ্যাক্টিং করতে থাকে আর বলে যে তার হঠাৎ বুকে ব্যথা হয়েছে, এর জন্যই তারা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। আর এই মিথ্যা বলার জন্য তাদেরকে এবার হসপিটালে যেতে হয়। কিন্তু সেখানে গিয়ে তারা ডাক্তারদের বলতে থাকে যে লোকটা মাতাল হয়ে তাদের সাথে অদ্ভুত আচরণ করছে, তাই তারা যেন তাড়াতাড়ি করে তাকে ভর্তি করে নেয়, নাহলে না জানি সে কি করে ফেলবে। এই বলেই তারা তাকে কোনোভাবে সেখানে আটকে দিয়ে গাড়ি নিয়ে তাড়াতাড়ি পালিয়ে আসে। এরপর আবারও পান্ডেকে দেখানো হয়। রিলের কথা শুনেই তারা তখন ইনস্টাগ্রামে এই গানে বানানো সবগুলো রিলস দেখতে থাকে। ধীরে ধীরে অনেকগুলো রিলস দেখে তারা। আর এরপরই সেই মেয়েটার ভিডিও আসলে মুন্না বলতে থাকে যে এটা হলো সেই মেয়ে যার রিলস সে দেখেছিল। তখন তো তারা এই মেয়েকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তখন রেড্ডি সুভাষের জন্য অপেক্ষা করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছে। সে তাকে বারবার কল করতে থাকে। সুভাষও তাকে বারবার এটা ওটা বাহানা দিয়ে ওয়েট করার জন্য বলতে থাকে। তারা তো কথা বলতে বলতেই যাচ্ছিল। তখনই তারা খেয়াল করে যে সামনে থেকে রিতাদের গাড়ি আসছে। এটা দেখেই তো তারা তাড়াতাড়ি করে তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। আর ফলো করতে করতে এক পর্যায়ে তারা তাদের গাড়ি নিয়ে রিতাদের গাড়ির সামনে চলে আসে। সেখান থেকে তারা বের হতেই যাবে, ঠিক তখনই সেখানে শঙ্কর তার পুলিশের গাড়ি নিয়ে আসে আর রিতাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সুভাষ আর তার লোকেরা তো এটা দেখে তাড়াতাড়ি করে মুখ লুকায়, না হলে আবার শঙ্কর তাদের ধরে ফেলতে পারে। এদিকে দেখা যায় শঙ্কর রিতাদেরকে বাইরে আসতে বলে। তাকে দেখেই তো তারা মনে করে যে হয়তো ড্রাকুলার মারা যাওয়ার বিষয়টা সে জেনে গেছে, এর জন্যই তাদেরকে ধরতে এসেছে। এসব নিয়ে তো তারা বেশ চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই শঙ্কর তাদেরকে গাড়ি চোর বলে ডাকতে থাকে। এটা শুনেই তারা বুঝতে পারে যে অন্য কারণে সে এখানে এসেছে, কোনো মার্ডার কেসের জন্য না। তাই তখনই রিতা সাহস নিয়ে তাকে বলতে থাকে যে সে সব কি কথা বলছে, সে তো কিছুই বুঝতে পারছে না। শঙ্কর বলে যে গ্যাংস্টার ড্রাকুলার গাড়ি তারা চুরি করেছে আর এখন কিছু বুঝতে পারছে না। এ কথা শুনে তো রিতা আর তার মা বোন মনে মনে মাথা থাবড়াতে থাকে, কারণ ঘুরে ফিরে তাদেরকে ড্রাকুলার গাড়িই কিনতে হলো। রিতা তখন কি করবে বুঝতে পারে না। সে কোনো মতে শঙ্করকে কিছু বুঝতে না দিয়ে তার কাছে এই গাড়ির সব কাগজপত্র আছে এটা বলতে থাকে। কিন্তু শঙ্কর তো প্রতিশোধের মুডে রয়েছে, তাই না? তাই সে তাদের কোনো কথাই শোনে না আর তাদেরকে সোজা নিয়ে থানায় চলে আসে। এদিকে সুভাষ বুঝতে পারে যে এই গাড়ির মধ্যেই লাশ রয়েছে, কারণ তারা রিতাদেরকে ঘাবড়ে যেতে দেখেছে। তাই তারা তখনই তাদেরকে ফলো করতে থাকে। আবারও পান্ডেকে দেখানো হয়। ওই মেয়েটার ছবির মাধ্যমে তারা মেয়েটার ডিলার পর্যন্ত পৌঁছে যায়। আর সেই লোকের কাছ থেকে তারা যখন ললিতের ব্যাপারে জানতে চায় তখন সে বলে সে তো কিছুই জানে না। এখানেও পান্ডেরা হতাশ হয়। এই লোকের কাছ থেকে কিচ্ছু জানতে না পেরে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরেই দেখা যায় লোকটা সাথে সাথে ললিতকে কল করে, অর্থাৎ সে সবই জানে। এরপর সে ললিতকে পান্ডের ব্যাপারে জানায় যে পান্ডেরা তাকে এখানে খুঁজতে এসেছিল আর সে এখন কোথায় আছে সেটাও জিজ্ঞেস করেছে। এই সব কিছু জানিয়ে সে যখন কল কেটে দেয় তখনই সে পেছন ফিরে দেখে যে মুন্না তো সেখানেই ছিল, অর্থাৎ সে তার সব কথা শুনে ফেলেছে। এটা দেখে তো সে ভীষণ ঘাবড়ে যায়। আর তখনই পান্ডে সেখানে এসে লোকটিকে মেরে ধরে সেখানেই ঝুলিয়ে দেয়। এরপর সোজা ললিতকে কল করে আর তার বাবার সাথে কি করেছে তারা সেটা জিজ্ঞেস করে। ললিত বলতে থাকে যে সে কিছুই জানে না। কালকে হঠাৎ করে তার বাসায় 4 জন লোক বন্দুক নিয়ে আসে আর তাকে বেশ হুমকি ধামকি দিয়ে ড্রাকুলাকে সেখানে ডাকার জন্য বলতে থাকে। কিন্তু ড্রাকুলা সেখানে আসার সময় ভুল করে ডান দিকের 5 নম্বর বাড়িতে চলে যায়। আর এটা জানার পর সেই লোকগুলোও সেই বাড়িতে চলে যায়। এছাড়া কি হয়েছে না হয়েছে সে কিছুই জানে না। এই বলেই সে তার ফোন বন্ধ করে দেয়। আর আমরা দেখতে পাই সেই মেয়েটিও তখন তার সাথেই ছিল। আবারও রিতাদেরকে দেখানো হয়। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পরে শঙ্কর তাদেরকে গাড়ি চোর বলে ভিডিও করতে থাকে। শঙ্কর তো আগে থেকেই জানতো যে তারা গাড়ি চুরি করেনি। চোর তাদেরকে মিথ্যা কথা বলে আর মিথ্যা কাগজ দিয়ে তাদের কাছে গাড়ি বিক্রি করেছে। কিন্তু প্রতিশোধের জন্য সে এফআইআর এ নিজের মতো বানিয়ে বানিয়ে কথা লিখতে থাকে। রিতা তখন প্রথমে মাথা ঠান্ডা করে তাকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু শঙ্কর তাকে বলে যে তার জন্য তার 50 লক্ষ টাকা লস হয়েছিল, সে তাকে 50 লক্ষ টাকা আগে দিক, তাহলেই সে তাকে এই কেস থেকে বাঁচিয়ে নিবে। এগুলো শুনেই তো রিতার মাথা গরম হয়ে যায়। তাছাড়া শঙ্কর তখন রিতাকে আর তার বোনেদেরকে নিয়েও অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। এদিকে দেখা যায় বাইরে তখন সুভাষ এবং তার লোকেরা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই সেখানে মশার ওষুধ দেওয়ার লোকেরা আসে। তারা সেখানে আসলেই বাইরে একেবারে ধোয়া ধোয়া হয়ে যায়। সুভাষরা তখন মনে করতে থাকে যে এটাই সঠিক সময়। তাই তারা এবার ঠিক করে যে তারা ডিকির মধ্যে থেকে সুটকেসটা নিয়ে পালিয়ে যাবে। কিন্তু এদিকে দেখা যায় মশার স্প্রে দেওয়ার লোকেরা স্প্রে করার জন্য পুলিশ স্টেশনের ভেতরে ঢোকে। আর এটা দেখে তো রিতা দৌড়ে গিয়ে লোকটির কাছ থেকে স্প্রে দেওয়ার মেশিন কেড়ে নেয়। এরপর তার মা আর বোনকে বাইরে দৌড়ে যেতে বলে আর সে নিজে সবার মুখে স্প্রে করে নিজেও সেখান থেকে পালায়। সুভাষদের তাদের গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই রিতা এবং তার মা বোনেরা তাদের গাড়িতে উঠে পড়ে আর সেটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সুভাষ আর তার লোকেরাও তাদের গাড়িতে উঠে
পড়ে আর রিতাদেরকে ফলো করতে শুরু করে। বেশ কিছু দূর গিয়ে রিতা এটা লক্ষ্য করে যে তাদেরকে কেউ ফলো করছে। এসব দেখে তো সে জোরে জোরে গাড়ি চালাতে থাকে আর চলে আসে একটা নির্জন জায়গায়। কিন্তু তখন সে দেখতে পায় সামনে থেকে সেই গাড়িটাও তাদের কাছে চলে এসেছে। না পেরে সে তখন সেখান থেকে বের হয়ে যায়। সুভাষ তখন তাদের দিকে বন্দুক তাক করে। এরপর তাদেরকে বলতে থাকে যে তাদের গাড়িতে যার লাশ রয়েছে তাকে আসলে তাদের মারার কথা ছিল, তো তারা যখন মেরেই দিয়েছে এখন তারা যেন তাদের হাতে লাশটা হ্যান্ড ওভার করে দেয়। এই কথা শুনে তো মালতী দেবী আরো বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে যে তাই নাকি, তাহলে তারা আগে কেন আসেনি? তারা আগে আসলে তো তাদেরকে এই লাশ নিয়ে এত চিন্তা ভাবনা করতে হতো না, খামোখা তারা এত বেশি প্যারা নিল। যাই হোক, এখন তারা তাদের লাশ নিয়ে যাক, কোনো সমস্যা নেই। তখনই সুভাষ তাদের গাড়ির ডিকি চেক করলে দেখে সেখানে তো সুটকেস নেই। সে তো এটা দেখে অনেক অবাক হয় আর একই সাথে রিতা আর তার মা বোনও অবাক হয়ে যায়, কারণ তারা তো লাশটা সেখানেই রেখেছিল, সেটা আবার গেল কোথায়? তখনই আমাদেরকে দেখানো হয় লালিত যখন ড্রাকুলার মারা যাওয়ার ব্যাপারে জানতে পেরেছিল তখনই সে সেই মেয়েটির সাথে মিলে প্ল্যান করে নিয়েছিল যে সে কোনোভাবে ড্রাকুলার লাশটা উদ্ধার করবে আর সেটা রেড্ডির কাছে দিয়ে 5 কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে। এর জন্য সেও রিতাদেরকে ফলো করতে থাকে। ফাইনালি তারা যখন গ্যারেজে ছিল তখনই সে তাদের ডিকির মধ্যে থেকে লাশটা চুরি করে নেয় আর এরপরে রেড্ডিকে কল করে বলতে থাকে যে সে তাকে মিস্টার ওয়াই ডাকতে পারে আর ড্রাকুলার লাশ তার কাছে আছে, তাই সে যেন তার বলা লোকেশনে চলে আসে। রেড্ডি তো তখন অনেক কনফিউজ হয়ে যায়, তাই সে সাথে সাথে সুভাষকে কল করে আর বলতে থাকে যে মেয়েদের মতো কথা বলে একটা লোক তাকে মাত্রই কল দিয়েছে আর বলছে লাশ নাকি তার কাছে আছে। মেয়েদের মতো কথা বলে শুনেই সুভাষ বুঝতে পেরে যায় যে এটা লালিতের কাজ। সে কোনোভাবে রেড্ডিকে বুঝিয়ে লালিতকে খুঁজতে শুরু করে দেয়। এই দেখে রিতা, মালতী দেবী, কল্পনা এরা সুভাষদের বলতে থাকে যে তাদের কাজ তো হয়ে গেছে, এখন তারা এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু তখন সুভাষ বলতে থাকে যে এত সহজেই তো তাদের যাওয়া যাবে না, সে লাশ হাতে না পাওয়া পর্যন্ত তাদেরকে ছাড়ছে না। আর এখন রিতাকে তার জন্য একটা কাজ করতে হবে, তাকে রেড্ডির নাম্বারে কল করে বলতে হবে যে একটু আগে সে তাকে কল করেছিল আর তার কাছে কোনো লাশ নেই। যেহেতু লালিতের মেয়েদের মতো গলা ছিল তাই এভাবে রেড্ডিকে বোকা বানানো যাবে। রিতা তখন তার কাছে রেড্ডির নাম্বার জানতে চায়। সে তখন তার ফোনটা খুলে রেড্ডির ছবি সহ নাম্বার দেখায়। রিতা সেই সময় তাকে কল করতে থাকে, কিন্তু সে কল করার আগেই লালিত আবারও রেড্ডিকে কল করে। রেড্ডি তখন তাকে বলতে থাকে যে একটু আগে সে মিস্টার এক্স এর সাথে কথা বলেছে, সে তো বলেছে যে লাশ নাকি তার কাছেই আছে। লালিত বলে সে যদি তাকে বিশ্বাস না করে তাহলে সে তাকে লাশের একটা ভিডিও পাঠাচ্ছে। ভিডিও দেখে রেড্ডি তাকে বিশ্বাস করে আর তার বলে দেওয়া লোকেশনে সে যেতে থাকে। এরপর আবারও সুভাষকে দেখানো হয় তারা লালিতের নাম্বার থেকে তার লোকেশনটা ট্র্যাক করে ফেলেছিল। তখন রিতা তাকে বলে যে তাদের তো সব কাজ হয়ে গেছে, তাই এখন যেন তারা তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু সুভাষ তারপরও তাদেরকে ছাড়তে চায় না। রিতা তো তখন খুব রেগে যায় আর সুভাষকে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। এতে তো সুভাষ তাকে এক কোষে চড় মারে আর বলে যে তারা যেতে পারবে কিনা আর কি করতে পারবে না পারবে সবকিছু সুভাষ চাইলেই হবে। এই বলে সে তার বাবু নামের একজন সহকর্মীকে এই 3 জনকে আটকে রাখতে বলে আর এরপরে আর একজনকে নিয়ে সে লালিতকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আমাদের পান্ডেকে দেখানো হয় সে লালিতের বলা কথা মতোই ডান দিকের 5 নম্বর বাড়িতে অর্থাৎ রিতাদের বাড়িতে চলে যায়। তবে সেখানে তালা লাগানো থাকলে তারা সেই তালা ভেঙেই ভেতরে প্রবেশ করে। এরপর পুরো ঘর খুঁজতে শুরু করে, চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে থাকে তারা। মুন্না তো তখন রান্নাঘরে খাবার খুঁজতে ঢুকে পড়ে। এদিকে সুভাষকে দেখি আমরা, তারা লোকেশন অনুযায়ী গিয়ে লালিত এবং সেই মেয়েটিকে ধরে ফেলে। এরপরই তাদেরকে মেরে ড্রাকুলার লাশ নিয়ে আবারও সেই আগের লোকেশনে চলে আসে। পথে তারা আবারও রেড্ডিকে কল দেয় আর বলতে থাকে যে লাশ তাদের কাছেই আছে, সে তাকে ভিডিও করে পাঠাচ্ছে। রেড্ডির তো এবার মাথা খারাপ হয়ে গিয়েছিল, এক এক সময় এক এক জায়গা থেকে কল আসছে, সে তো কিছুই বুঝতে পারছিল না। তবুও সে এবার সুভাষের বলা লোকেশনে চলে যেতে থাকে আর তার লোকেদেরকে বলতে থাকে যে বিষয়টা তার কাছে সুবিধার লাগছে না, তাই সে তাদের সবগুলো লোককে তৈরি থাকতে বলে। এইদিকে সুভাষ সেখানে চলে আসে। এরপরই তারা প্রমাণ মেটানোর জন্য রিতা তার মা এবং বোনকে মেরে ফেলার কথা বলে। তারা তার কাছে তখন অনুরোধ করতে থাকে আর বলতে থাকে যে তারা এই বিষয়ে কখনো কাউকে জানাবে না। কিন্তু সুভাষ তো তাদের কোনো কথাই শোনে না, উল্টো তার সহকর্মীকে বলে তাদেরকে গুলি করে দেওয়ার জন্য। সেও তাদেরকে গুলি করতেই যাবে, তখনই সুভাষের আর এক সহকর্মী বাবু ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে সুভাষ তো একেবারে অবাক হয়ে যায়। সে বাবুকে বলতে থাকে যে সে এমনটা কেন করলো। তখনই আমরা রিতাকে দেখতে পাই, সে তো অদ্ভুত ভাবে হাসতে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে সুভাষ যখন এখানে ছিল না তখন রিতাই বাবুর সাথে প্রেমের কথা বলেছিল। সে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার পক্ষে করে নিয়েছে। বাবুও ছিল একটু নরম প্রকৃতির, তাই সে তার কথা একেবারেই গলে যায় আর এবার সে তার হয়ে কাজ করতে শুরু করে। আর পরবর্তীতে দেখা যায় সে সুভাষকেও রিতার কথায় গুলি করে মেরে ফেলে। সে যখন এমনটা করে তখন রিতা ধীরে ধীরে বাবুর কাছে আসে আর তার মাথায় আঘাত করে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে আর সাথে সাথে তাকে বেঁধেও রেখে
রেখে দেয়। কিছুক্ষণ পরেই আমাদেরকে দেখানো হয় লাশগুলোর পাশে রীতা একাই বসেছিল। তখনই সেই পুলিশ অফিসার শঙ্করকে কল করে সে, আর বলতে থাকে সে তো তাকে খুঁজছে, কিন্তু সে তার জন্য 50 লাখ না বরং 5 কোটি টাকা পাওয়ার ব্যবস্থা করেছে। সে যেন তার বলা মতো জায়গাতে চলে আসে। রীতা যে এখানে কি করতে চাচ্ছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে দেখা যায় পান্ডে এবং তার লোকেরা যখন রীতাদের বাসায় গিয়েছিল তখন তারা আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে যে তারা কবিতার পরীক্ষার জন্য পরীক্ষার হলে গেছে। তখনই মুন্না পান্ডেকে অনেক জ্বালাতন করতে থাকে, তাই তারা বুদ্ধি করে তাকে রীতাদের বাসার ওয়াশরুমেই বন্দি করে দেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় মুন্না তার বুদ্ধি দিয়ে ওয়াশরুমের মধ্যে থেকে খাবার অর্ডার করে আর ডেলিভারি ম্যানকে দিয়ে দরজা খুলিয়ে নেয়। এদিকে তো আবার শঙ্কর চলে আসে রীতার বলা লোকেশনে। তখন সেখানে দুটো লাশ পড়ে থাকতে দেখে আর সুটকেসের মধ্যে ড্রাকুলার লাশ দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। রীতাও তখন সাজিয়ে গুছিয়ে তাকে মিথ্যা কাহিনী বলতে থাকে। সে বলে যে লোকগুলোকে রেড্ডি নামের একটা লোক হায়ার করেছিল ড্রাকুলাকে মারার জন্য, কিন্তু ড্রাকুলা ভুল করে তাদের বাসায় চলে আসে। আর লোকগুলো যখন এই ব্যাপারে জানতে পারে তখন তারা তাদের বাসায় গিয়ে ড্রাকুলাকে মেরে ফেলে। এরপর তাদেরকে এই লাশ তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার হুমকিও দেয়। তারা সকালে তাদের গাড়িতে করে এই লাশ নিয়েই যাচ্ছিল, আর এই জন্যই ধরা পড়ার ভয়ে সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। শঙ্কর এসব শুনে বলে সব তো সে বুঝলো, কিন্তু এই লোকগুলো কিভাবে মারা গেল? রীতা বলে তারা রেড্ডির কাছ থেকে এই কাজের জন্য 5 কোটি টাকা নিয়ে ঝগড়া করছিল, আর যার জন্য এই বাবু তাদের দুজনকে মেরে ফেলে। নিজেদের জীবনের ভয়ে সে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে বেঁধে রেখেছে। শঙ্কর এবার তার সব কথা বিশ্বাস করে। সে তখন সাথে সাথে রেড্ডিকে কল করে আর বলে যে ড্রাকুলার লাশ তার কাছে আছে। রেড্ডি এ কথা শুনে বলতে থাকে যে তার তো এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার আর কোনো লাশ লাগবে না, তাকে প্রতিশোধ নিতে হবে না। তার এটা করে মস্ত বড় ভুল হয়ে গেছে, সে আর এই খেলা নিতে পারছে না। তখনই শঙ্কর তাকে ভালো করে বুঝিয়ে বলে আর সেখানে আসার জন্য মানিয়ে নেয়। কল কেটে শঙ্কর বাবুকেও গুলি করে মেরে ফেলে, কারণ কোনো সাক্ষী বেঁচে থাকা যাবে না। এরপরে সে রীতার কাছে জিজ্ঞেস করে তার মা আর বোন কোথায়। রীতা জানায় যে সে তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছে আর এখন সেও চলে যাবে। কিন্তু তখনই দেখা যায় পান্ডে সেখানে তার ছোট বোন কবিতাকে নিয়ে তাদের লোকেশন ট্র্যাক করে চলে আসে। তাকে দেখার সাথে সাথেই শঙ্কর তার পুরো চেহারা পাল্টে দেয়। সে পান্ডের কাছে গিয়ে বলতে থাকে যে এখানে সে রীতাকে ধরার জন্য এসেছে, কারণ রীতা তার বাবাকে খুন করেছে। কিন্তু রীতা বলতে থাকে যে শঙ্কর সব মিথ্যা কথা বলছে, সেই তার বাবাকে মেরেছে আর এখানে থাকা এই লোকগুলোকেও মেরেছে রেড্ডির কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার জন্য। পান্ডে চাইলে শঙ্করের ফোন চেক করতে পারে, আর তাছাড়া রীতার মা এবং বড় বোনকে আটকে রেখে তাকে হুমকি দিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। পান্ডে তখন তার লোকেদেরকে পাঠালে দেখে যে আসলেই রীতার মা এবং বোনকে আটকে রাখা হয়েছে। এটা আসলে শঙ্করকে ফাঁসিয়ে দেওয়ার জন্য করা রীতার পরিকল্পনা ছিল। কিন্তু তখনও পান্ডে কার কথা বিশ্বাস করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে রীতাকে বলতে থাকে যে সে যেন তার চোখের দিকে তাকিয়ে যা যা হয়েছে সবটা বলে। রীতা তো তখন তার চোখের দিকে তাকিয়ে একদমই ভয় না পেয়ে সম্পূর্ণ কাহিনী নিজের মতো বানিয়ে বলে, আর বলে যে শঙ্করই তার বাবার মৃত্যুর জন্য দায়ী। সেভাবে নির্ভয়ে তার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো একদম স্পষ্ট বললে পান্ডে আর এক মুহূর্ত অপেক্ষা করে না, পেছন ফিরেই শঙ্করকে গুলি করে মেরে ফেলে। এরপরে রীতা সেখান থেকে তার পরিবারকে নিয়ে চলে যেতে নেয়, কিন্তু সেই সময় সেখানে মুন্না চলে আসে। সে এসে পান্ডেকে বলতে থাকে যে সে সবসময় মনে করে যে তার চোখের দিকে তাকিয়ে কেউ যদি নির্ভয় হয়ে কথা বলে তার মানে সে সত্যি কথা বলছে, কিন্তু এটা যে তার ভুল ধারণা, কারণ মুন্না নিজেই কতবার তার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলেছে। তাছাড়া রীতার কথা সে এই জন্যই বলছে কারণ সে যখন তাদের রান্নাঘরে গিয়ে খাবার খুঁজছিল তখনই ডালের বাক্সের মধ্যে সে তাদের বাবার এই সোনার চেনটা খুঁজে পেয়েছে। এটা দেখে রীতা তার মায়ের দিকে তাকায়। তার মা তখন বলতে থাকে যে তাদের নতুন ফ্রিজ কেনার জন্য এটা কাজে লাগতো, এজন্যই সে রেখে দিয়েছিল। রীতা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। পান্ডে তো বন্দুক নিয়ে তাদেরকে মেরেই ফেলবে, কিন্তু গুলি করার আগেই সেখানে রেড্ডি তার পুরো গ্যাং নিয়ে হাজির হয়। রেড্ডি এসে পান্ডেকে বলতে থাকে যে সে তো তার বাপকে মেরে ফেলেছে, এখন তার পালা। এটা বলেই তখন দুই পক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়ে যায়, আর এই ফাঁকে রীতা তার পরিবারের সবাইকে একটা সুরক্ষিত জায়গায় রেখে আসে। এরপর দেখা যায় মারামারির এক পর্যায়ে সবাই প্রায় সবাইকে মেরেই ফেলেছিল, শুধু রেড্ডি আর পান্ডে বেঁচে ছিল। তাদের মধ্যে এবার শুরু হয় তুমুল লড়াই। তখন এক পর্যায়ে রীতা সেখানে চলে আসে আর রেড্ডির হাতে বন্দুক দেয়। তখন রেড্ডি এক গুলি করে পান্ডেকে সেখানেই মেরে ফেলে। সে তো অনেক খুশি হয়ে যায় আর রীতাকে বলতে থাকে যে তার এই সাহায্যের জন্য সে তাকে সবসময় দেখে রাখবে, সে থাকতে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে সে তখন সেখান থেকে চলে যেতে থাকে। রীতা তো তখন তার দিকেই বন্দুক তাক করে ডাক দেয়, আর সেই সময়ই তার পরিবারের সবাই তার পাশে এসে দাঁড়ায়। রেড্ডি রীতাকে বলতে থাকে যে সে তার দিকে কেন বন্দুক ধরেছে। রীতা বলে যে তার কি শেখরের কথা মনে আছে, 14 বছর আগে যার কাছ থেকে সে 2 একর জমির টাকা নিয়ে তার হাতে নকল কাগজ ধরিয়ে দিয়েছিল। নিশ্চয়ই তার মনে নেই, কারণ তার মতো লোকেরা তো অনেক লোকেদের সাথে এমন করে থাকে, কিন্তু তারা কখনোই তাকে ভোলেনি। তার জন্যই তার বাবা আত্মহনন করেছিল। আর যখন সে সুভাষের ফোনে তার ছবি দেখতে পায় আর জানতে পারে যে এই সবকিছুর সাথে রেড্ডি জড়িত আছে,
আসে তখনই সে তার প্রতিশোধের পরিকল্পনা করে নেয়। প্রথমে তার ভাড়া করা গুন্ডাদেরকে সে প্ল্যান করে মারে, তারপর পান্ডেকে দিয়ে শঙ্করকে খুন করায়, আর তারপর তাকে দিয়ে পান্ডেকে, আর এখন সে নিজ হাতে তাকে খুন করবে। এটা বলেই সে তার মাথায় গুলি চালিয়ে দেয় আর রেড্ডি সেখানেই মারা যায়। এরপরই দেখা যায় তারা তার লাশ ঠিকানা দেওয়ার জন্য একটা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। তখন দেখা যায় মুন্না তো এখনো বেঁচে ছিল আর সে তাদেরকে এটা করতে দেখেও ফেলে। এই দেখে রীতা তাকে মেরে ফেলার জন্য তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখন মুন্না বলতে থাকে যে আরে আরে তাদেরকে তাকে নিয়ে ভাবতে হবে না, সে তো এটাই চাচ্ছিল যে তার বাপ ভাইকে সাফ করে দিয়ে সে কবে ডন হতে পারবে, তারা তো তার উপকারই করেছে, এখন থেকে সে হবে ডন। আর রীতা এবং তার পরিবারের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকেও সেই খেয়াল রাখবে। রীতারাও তখন খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। রীতা বেশ বুদ্ধিমত্তার সাথেই সবকিছু সামলে নিয়েছিল, তবে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একজন মেয়ে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।